এই মুহূর্তে দাঁড়িয়ে ভেনেজুয়েলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন ভেনেজুয়েলার দায়িত্ব আপাতত তিনিই চালাবেন, আমেরিকা চালাবে। কিন্তু যে অপারেশন করা হয় একেবারে ব্লু প্রিন্ট, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে সাজিয়ে তোলা হয়েছিল, কিভাবে দেখছেন গোটা বিষয়? এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। 2000 সালে সাদ্দাম হোসেন বলেছিল, চ্যালেঞ্জ করেছিল আমেরিকাকে, এন্ড 2003 সালে শেষ। কেন যে উনি বলেছিলেন যে আমি আমেরিকান ডলারতে আমরা তেল বিক্রি করব না। আর সেম জিনিস আপনি দেখুন 2009-তে গদ্দাফি বলেছিলেন আমি গোল্ড দিনার ইস্যু করব, আমি আমেরিকান ডলারকে মানি না, আমাদের যতগুলো অয়েল আছে আমরা ওটা আমাদের গোল্ড দিনারে আমি করব। আর তারপর কি হলো, 2011 সালে উনি মারা গেলেন। যারা যারা আমেরিকান ডলারকে চ্যালেঞ্জ করেছে ওরা শেষ হয়ে গেছে। এই ভেনেজুয়েলা থেকে আপনার অনেকগুলো কথা কাল থেকে উঠছে, যেটা আমেরিকান, এটা অয়েলের বিজনেস আছে, ইয়েস এটা অয়েলের বিজনেস আছে, কিন্তু ওর থেকেও আগে আমেরিকা বারবার এটা এটা ইন্টারভেনশন করেছে, বারবার একটা রাষ্ট্রের মধ্যে ওটা ভিতরে গেছে আর ওদের যতগুলো জিনিস আছে এটা ভেঙে চুরে নষ্ট করলো, এন্ড পুরো বিশ্ব এরকম তাকাচ্ছে। এটা কোনো নতুন জিনিস নয়, এটা কোনো নতুন জিনিস নয়। হয়তো 2011 পর আপনি বলুন ওদের জেনারেল কলিং পাওয়ার ইউএনএ গিয়ে উনি দেখিয়েছিলেন কি কোথায় আছে আপনার ওইটা মাদার অফ অল দ্য কেমিক্যাল এজেন্টস, কিছু পায়নি। কিন্তু ইরাক ধ্বংস হয়ে গেল, ওদের অয়েল বিক্রি হয়ে গেল, লিবিয়া ধ্বংস হয়ে গেল, ওদের সবকিছু বিক্রি হয়ে গেল। ইরাকের পর ইরান, 2025-এ মাদার অফ অল বম ওখানে হলো। বিশ্ব কোথায় আছে? মুসলিম ওয়ার্ল্ড কোথায় আছে? ইউএন কোথায় আছে? একটা রাষ্ট্র ওখান থেকে গিয়ে ইরানে মাদার অফ অল বম বলছে আমি সেন্ট্রিফুগালস নষ্ট করলাম। তার মানে কি হলো, আমেরিকা যা কিছু করে যাচ্ছে ওর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আর ভেনেজুয়েলা যেটা হলো, এর মধ্যে অনেকগুলো ওদের মাইন্ডসেট আছে, আর ওই মাইন্ডসেটটা বুঝতে গেলে আমাদের অ্যাকচুয়ালি মুনরো ডক্ট্রিন বুঝতে হবে। মুনরো যেটি ছিলেন উনি আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন 1824, 19th সেঞ্চুরিতে বলেছিলেন যে আমরা আমাদের যে সেন্ট্রাল বা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যেটা ওরা বলছেন, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার যার মধ্যে আমেরিকা নর্থ, সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা আছে, বলছে ওটা আমরা উপনিবেশবাদ হতে দেব না। আর ওর মধ্যে উনি বলেছিলেন যে যদি কেউ চেষ্টা করে তাহলে আমরা ছাড়বো না। আর এই 20 শতাব্দী থেকে আজকে যখন আমাদের কথা হচ্ছে 2025-এ, এই আমেরিকান মাইন্ডসেট ছিল যে আমাদের ল্যাটিন আমেরিকার যতগুলো রিসোর্স আছে এটা আমাদের। এটা কি শুধু অয়েলের জন্য? নো, এটা আপনি যদি দেখেন, আপনি লেয়ার আফটার লেয়ার আপনি যদি সরান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প আছেন, উনি যে দ্বিতীয় আপনারা এসছেন, ওর অনেকগুলো জিনিস আছে। আর ওই জিনিসের মধ্যে আমাদেরকে বুঝতে হবে ওর মধ্যে লুকোনো জিনিস কি আছে। আজকে বলুন তো, আমেরিকার কাছে তো অনেক তেল আছে, ওরা সেল অয়েল বলছে, ওরা তো ওদের কাছে তেল দরকার নেই, আর রাশিয়াকে তেল দরকার নেই, তাহলে তেল কিনছে কারা? তেল কিনছে দুটো কান্ট্রি, ম্যাক্সিমাম দুটো কান্ট্রি। স্যার একটু সঙ্গে থাকুন, ডিটেইল আলোচনা আমরা আসি, প্লিজ একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সাহেব রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। ইলমাসের কাছে আমি প্রশ্নটা নিয়ে আসি। ইলমাস, মাত্র 30 মিনিটের অপারেশন এবং সস্ত্রীক আমেরিকার হাতে আটক হলেন মাদুরোকে উৎখাত করলো আমেরিকা। গোটা বিষয় কিভাবে দেখছো? দেখো, গোটা বিষয়টা ঠিক যেমন কর্নেল শ্রীবাস্তব বললেন, গোটা এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মহল খুব চিন্তার কারণ হিসেবেই দেখছে। কারণ মাদুরাওকে আজ এই প্রথমবার কিন্তু যে ট্রাম্পের শানদৃষ্টি পড়েছে এরকম নয়। গত 5 বছর ধরে মাদুরোর ওপর সিআইএ একটা ডসিয়ের তৈরি করছিল। মাদুরের বিরুদ্ধে যে অভিযোগ সিআইএ এনেছে কিংবা আমেরিকা এনেছে, প্রথম নার্কো টেরোরিজম, দ্বিতীয় ইললেজিটিমেট ডেমোক্রেসি এবং তৃতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যালার্ট কিংবা ন্যাশনাল থ্রেট। সিআইএ কী করছিল, আমরা কী পেয়েছি? 2024 সালের আগস্টে সিআইএ একটি অপারেটিভদের ছোট্ট টিম তৈরি করে। এই টিম মাদুরোর ঘনিষ্ঠ সেজে, মানে একেবারে মাদুরোর একেবারে ক্লোজ প্রক্সিমিটিতে ইনফিলট্রেট করে। এই অনুপ্রবেশের পর মাদুরোর চলাফেরা, তার নিরাপত্তা, তার জীবনযাপন, এমনকি সে কী খায়, কখন খায়, তার খাদ্যাভ্যাস, সমস্ত কিছু একটা ডসিয়ার ফরম্যাটে তৈরি করে। অনুপ্রবেশ থেকে যে তথ্য সিআইএ পেয়েছে তার ভিত্তিতে কিংবা তাই সেই ইনফরমেশনকে ব্লুপ্রিন্ট হিসেবে ইউজ করে মাদুরোর সেফ হাউসের মতো আরেকটি সেফ হাউস নির্মাণ করে তারা আমেরিকাতে। মাদুরোর পতনের সিদ্ধান্ত 5 বছর আগে নিয়ে নেওয়া হয়েছিল। 5 বছর আগেই এই অপারেশন অ্যাবসলিউট রিজলভ প্ল্যান করা হয়েছিল। শুধু তাই নয়,
হুবহু সেই সেফ হাউসের আদলে একটি সেফ হাউস আমেরিকাতে বানানো হয়, যেখানে সিআইএ অপারেটিভস এবং নেভি সিল, যেটা ওদের স্পেশাল ফোর্সেস, নেভি সিলস, তারা সেখানে অপারেশন শুরু করে। অপারেশনের যে মহড়া হয়, সেই মহড়ায় স্টিলের দরজা ভাঙা, কারণ সেফ হাউসে একটা স্টিলের দরজা ছিল, সেই স্টিলের দরজা ভাঙার প্রশিক্ষণ দিয়ে শুরু হয়। কোন ঘরে মাদুরাও এবং তার স্ত্রী থাকে, সেই ঘরে কিভাবে ঢোকার, কোন পথে ঢুকবে, কতক্ষণ ঢুকবে, সমস্ত কিছু কিন্তু প্রশিক্ষণে করা হয়। কোন রুট দিয়ে ঢোকা হবে, সেফ হাউসের 4-5টা রুট ছিল, কোন রুটে কত সময় লাগে, কি কি অবস্ট্রাকশন আসতে পারে, একেবারে সেকেন্ড টু সেকেন্ড মেজার করে, মানে প্রতিটি ধাপের সেকেন্ড টু সেকেন্ড ক্যালিব্রেশনে এই গোটা অপারেশন তারা করে। আমি এখানেই একবার কর্নেল শ্রীবাস্তবের কাছে আসবো। কর্নেল শ্রীবাস্তব, এটা কোনো নর্মাল অপারেশন নয়, এটা ব্ল্যাক অপস, এটা স্পেশাল অপস, এবং স্পেশাল অপস এবং ব্ল্যাক অপস কোনো দেশের কোনো জেনারেল সাইন অফ করতে পারে না। ইট ইজ সাইন্ড অফ বাই দি হাইয়েস্ট অথরিটি অফ দ্য ল্যান্ড ভিজাভিজ দি প্রেসিডেন্ট। ট্রাম্প এটা সাইন অফ করেছে। এই ব্ল্যাক অপস 5 বছর ধরে রেডি করা হয়েছে, সেকেন্ড টু সেকেন্ড। মানে দিস ইজ, ইউ সেন্ড আ মোজেস ইন অ্যান্ড ইউ গেট দি ইনফিল্ট্রেটর আউট। ইটস আ ভেরি সিম্পল ইভ্যাক অপ that America had conducted. This cannot go down in 1 minute. This cannot go down in 1 month. This must have had a history. What is the history? এখন আপনি যখন 5 বছর কথা বলেছেন, তার ওর মধ্যেই লুকোনো আছে টাইম প্ল্যান। ইট ওয়াজ ইন দ্য ফার্স্ট টেনিওর অফ দ্য ডোনাল্ড ট্রাম্প, যখন এটা আপনি প্ল্যান করেছেন, এটা আপনি যদি বলতে পারেছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি ঠিকই ধরেছেন, এক্সিকিউটিভ অর্ডার অফ দ্য ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় জিনিসটা হলো যে আমাদের যে ভেনেজুয়েলা 1 লক্ষ থেকে বেশি ওদের সামরিক বাহিনী আছে, যার মধ্যে এয়ারফোর্স, নেভি অ্যান্ড আপনার আর্মি আছে। ওরা কোথায় ছিল? ওয়ের ইজ দ্য এডি, ওয়ের ইজ দ্য S-300 সিস্টেম? তার মানে কি হলো, আমেরিকা যেভাবে নিজের অপারেশনটা চালিয়েছে, ওটা এডি সাপ্রেশন আমরা বলি, কমপ্লিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপ্রেশন আমরা বলছি। এইটা আপনি তো জানেন, ডিসেম্বর মাস থেকে ওদের আপনার এই যে আপনার ফোর্ট, যে আপনাদের নেভাল ফ্লিট যেটা ফোর্ট আছে, ওখানে আপনাদের ওদের সমুদ্রের মধ্যে রেখে ওরা এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার টোটাল ব্ল্যাক আউট করে দিয়েছে। নাহলে আপনি 30 মিনিট অপারেশনে এত প্রিসিশন যেটা আপনি বলছেন, এটা মহড়া করে বেরিয়েছে, তাহলে 1 লক্ষ লোক, 2 লক্ষ থেকে বেশি। কর্নেল শ্রীবাস্তব, আপনাকে একটু থামাচ্ছি। গতকালকে যখন এই অপারেশন চলে, সেই সময় ক্যালকাটা নিউজের হাতে কিছু এক্সক্লুসিভ অসিন্ট তথ্য আসে, কার্টসি ক্যালিব্রেক্স অসিন্ট। সেখানে বলা হয় হাই রেঞ্জ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওয়াজ ইউজড টু জ্যাম potential radio signals, flight operational signals and power grids of Venezuela. এই তথ্যটা আপনি কতটা সাপোর্ট করছেন? Absolutely, it is without the electronic warfare, cyber warfare, এটা integrated 5th generation warfare. এটাই 30 মিনিটে দেখিয়ে দিল, not a single casualty on the both sides. এই আমেরিকা যখন ইরানে যাচ্ছে নিজের হস্টেজ রেকভার করার জন্য, ওদের প্লেন ভেঙে যাচ্ছে। এই আমেরিকা অনেক জায়গা ফেলিয়ার, কিন্তু আবার দেখুন এখানে 30 মিনিট প্রিসাইজ অপারেশন, এটা ভেরি গুড ইনসারশন, ভেরি গুড ইভাকুয়েশন, কোনো লোককে মারেনি আর নিয়ে চলে। সঙ্গে থাকুন কর্নেল শ্রীবাস্তব, কারণ এবার আমরা দেখাবো কিভাবে এই অপারেশনটা শুরু হয়। ভেনেজুয়েলার রাত 1:01 আমেরিকা অপারেশন শুরু করে। গ্রাফিক্স প্লিজ। 150টি সামরিক বিমান 20টি স্থল ও সমুদ্র ঘাঁটি থেকে উঠতে শুরু করে রাত 1:01। এর কিছু পরে সেফ হাউসে ঢোকে বিশেষ বাহিনী। 150টি সামরিক বিমান 20টি স্থল ও সমুদ্র ঘাঁটি থেকে উড়ে কার্কাসের দিকে যায়। অপারেশনে ব্যবহার করা হয় F-22, F-35, F-18 স্টেলথ বিমান, EA-18, E-2 এবং B-1 বম্বার্স এবং ড্রোনস এই অপারেশনে সক্রিয় ছিল। যুদ্ধ বিমানগুলো ভেনেজুয়েলার আকাশের যে প্রতিরক্ষা ও সামরিক টার্গেট নিমেষে ভেঙে চুরমার করে দেয়। তার আগে EAM সিগন্যাল দিয়ে সমস্ত গ্রিডকে ডিঅ্যাক্টিভেট করা হয়। কিছু বিশেষ স্টেলথ হেলিকপ্টার্স পাঠানো হয়েছিল, সেগুলো লো ফ্লাইং অল্টিটিউড কিংবা নিচু উচ্চতায় ওড়ানো হয় এই সামরিক ঘাঁটি থেকে। ওপরে আকাশে সেফ হাউসের কাছে পৌঁছানোর রাস্তা ক্লিয়ার করছিল বোমারু বিমান। লো ফ্লাই করে কমান্ডোসদের নিয়ে, নেভি সিলসদের নিয়ে সেফ হাউসে ডিপ্লয় করলো হেলিকপ্টাররা। স্থানীয় সময় রাত 1:01 কিছু পরে সেফ হাউসে ঢোকে বিশেষ বাহিনী, নেভি সিলসের একটা প্লাটুন। আধ ঘন্টারও কম সময় শোয়ার ঘর থেকে টেনে তোলা হয় মাদুরোকে। একই সঙ্গে তার, এটা ছিল ইনফিল্ট্রেশন।
এক্সফিল্ট্রেশন আরো চমকপ্রদ। এই গোটা অপারেশনের পর আধ ঘন্টার মধ্যে মাদুরো আর তার স্ত্রীকে নিয়ে আয়োয়া জিমা, ইউএসএস আয়োয়া জিমা, এই সাবমেরিনে প্রথম ট্রান্সফার করা হয়। সেখান থেকে নিয়ারেস্ট বেসে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় এয়ারক্রাফট থেকে সোজা ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমেরিকা, তো সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হয় এবং এই মুহূর্তে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে মাদুরো রয়েছে। আমার প্রশ্ন কর্নেল শ্রীবাস্তবকে, কর্নেল শ্রীবাস্তব, ইউ হ্যাভ বিন আ এসএফ ম্যান, আপনি নিজে মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, ইউ হ্যাভ হ্যান্ডেলড সাচ অপারেশনস। An operation that has been carried out with this precision level, it's a pre-planned operation, but at the same time 150টার ওপর বোমারু বিমানকে 20টা স্থল থেকে অ্যাক্টিভেট করা, এইটা একদিনের সিদ্ধান্ত হতে পারে না। ইট হ্যাজ টু বি আ ক্যালিব্রেটেড ইভেন্ট। হাউ ফার ওয়াজ দ্য ক্যালিব্রেশন? এটা আপনি যেটা বলছেন, আপনি মনে করবেন 2 মে 2011 আবোটাবাদে ওসামা বিন লাদেনকে যেরকম ফিনিশ করা হলো, এরকমই তো ইনসার্কশন হয়েছিল। এরকম আজ পর্যন্ত কেউ বলতে পারছে না কি এই যে ওসামা বিন লাদেন এগেনস্টে যেটা আমেরিকান অপারেশন করলো ওটা কবে প্ল্যান হলো। আমাদের অনেক পর দেখানো হচ্ছে কি এরকম আমরা একটা মহড়া করেছি, এই বাড়িটা বানিয়েছি, আইডেন্টিফাই করেছি, আমরা সব এডি সাপ্রেস করেছি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়েছি। আমেরিকান অপারেশন যেটা আমরা বলছি ট্রান্সকন্টিনেন্ট, এটা একটা মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপ, একটা দেশ থেকে অন্য দেশে, এরকম অপারেশন হাইলি প্রিসিশন, হাইলি কোঅর্ডিনেটেড। আর আপনি যেটা বলছেন নাম্বার অফ এয়ারক্রাফট, ওরা তো আমেরিকান যা ফিগার দিয়েছে, আমি বলছি যে ওদের যে কমপ্লিট ব্ল্যাঙ্ক আউট, যেটা এফবিআই এন্ড সিআইএ যারা এজেন্ট ছিল আপনার ভেনিজুয়েলার মধ্যে, ওরা তো আপনি তো পুরো বলে দিলেন তো ওদের পাওয়ার গ্রিড ইজ অফ, সাইবার ইজ সাপ্রেসড, এডি ইজ সাপ্রেসড, এভরিথিং ইজ সাপ্রেসড। এন্ড ওর দিন আগে ডিসেম্বর মাসেই ওরা ওখানে অনেক জায়গায় ওরা অ্যাটাক করেছিল, ওদের সিকিউরিটি ফোর্সেস মনোবলটা অনেক কম হয়ে গেছিল। এবার কর্নেল শ্রীবাস্তব, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি একটা প্রশ্ন করতে চাই যেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক মহলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সামরিক অভিযানের সিদ্ধান্ত পেন্টাগন নিয়েছে নাকি ল্যাংলে নিয়েছে? ওয়াজ ইট আ পেন্টাগনস কল অর ওয়াজ ইট ল্যাংলেস কল? ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, দেখুন এইটা যে প্রসিজারাল জিনিস ছিল, এটা জো বাইডেন টাইমে চলতো। এই পুরো ডিসিশন আপনার আমার ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, আর ওর সঙ্গে হ্যাকসেদ আছে, রুবিও আছে। অ্যান্ড হ্যাকসেদ একটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ, ও এখন পর্যন্ত সিনেটে বলতে পারেনি কি যে ভেনিজুয়েলার একটা যেটা স্মাগলিং করতে যাচ্ছিল, ওর পানির জাহাজের উপরে হামলা করলো, যে 2জন লোক বেঁচে গেছিল, ওকে তুমি বাবার মারলে কেন? এই জবাবটা তো এখনো দিতে পারেনি, আজকে জবাব দিয়েছে গতকাল একটা সময় যখন ওরা ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে টেনে নিয়ে এসছে। এটা আনপ্রেসিডেন্টেড একটা ডিপ্লোম্যাসি চেঞ্জ হয়েছে। আর ওদের যা পলিসি ছিল, আমেরিকান স্ট্যাটেড পলিসি ছিল, এই তো আপনার ওদের সিকিউরিটি যেটা পেপার বেরিয়েছিল 2 ডিসেম্বর 2025-এ, ওর মধ্যে ভেনিজুয়েলা মেনশন, তারপরই ওরা এরকম করেছে। যতগুলো জিনিস আপনি দেখুন, আজকে সবার রিয়াকশন মিউটেড আছে। কেন যে আমরা এফেক্টেড আছি, ইন্ডিয়া, চায়না ইনফেক্টেড আছে জানি আমরা, কেন যে ভেনিজুয়েলান অয়েল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট অয়েল। ইভেন একটা 40 দিন ওদের লাগতো আমাদের ওখান থেকে আমাদের পৌঁছতে, বিকজ ওরা পুরো আফ্রিকা ক্রস হয়ে আসতো, কিন্তু এটা ইট ওয়াজ দ্য চিপেস্ট অয়েল। এন্ড দে ওয়ার ওয়ার্কিং অন ইউএন এন্ড দে ওয়ার ওয়ার্কিং অন ইন্ডিয়া, দে ওয়ান্টেড টু জয়েন দ্য ব্রিক্স। এন্ড তাই জন্য আমেরিকান বুঝতে পেরেছিল যদি এই এক্সেসটা ভেনিজুয়েলান অয়েল ইন্ডিয়া যদি ভেনিজুয়েলান অয়েল যদি ইন্ডিয়া বা একেবারে কর্নেল শ্রীবাস্তব, আমি আবার আপনার কাছে ফিরবো, কিন্তু আপাতত শর্মিষ্ঠা যেমনটা শুনলেন, এটা আমেরিকান হাইয়েস্ট অথরিটির অর্ডার ছাড়া ক্যারি আউট করা সম্ভব ছিল না। এই লেভেলের প্রেসিশন স্ট্রাইকস, যে তথ্য ক্যালকাটা নিউজের হাতে একেবারে এক্সক্লুসিভলি এসছে, 30 মিনিটের এই রুদ্ধশ্বাস অপারেশনের পয়েন্ট টু পয়েন্ট ডিকোডেড ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্ট পেন্টাগনের নয়, এই ব্লুপ্রিন্ট ল্যাংলি কি? ল্যাংলি হলো সিআইএ এর হেডকোয়ার্টার। যখনই এমন ইনফিল্ট্রেশন অপারেশন হয় যেটা আমেরিকা বলে ব্ল্যাক অপস, তখন সেটার পুরো দায়িত্ব থাকে সিআইএ ডিরেক্টরের ওপর। এবং এই সিআইএ ডিরেক্টর আমরা ইতিহাসেও জানি তারা কি কি করেছে, এবং আগামী দিনেও এরা কি কি করতে পারে সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। নিঃসন্দেহে, একেবারেই। অবশ্যই ইলবাস, তোমাকে ধন্যবাদ জানাই এতক্ষণ সুন্দর একটা আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। এক্সিকিউটিভ এডিটর আমাদের সঙ্গে ইলবাস ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে আর কে শ্রীবাস্তব থাকছেন। স্যার, যেটা জানার চেষ্টা করব, যেটা খুব সুন্দরভাবে একটা আলোচনা আপনারা করছিলেন, কিন্তু বিষয় হচ্ছে রাতের অন্ধকারে রাতারাতি কোনো দেশের প্রেসিডেন্টকে উড়িয়ে আনা, মাত্র 30 মিনিটের এই অপারেশন, মানে এটা তো নিছকই কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। সেক্ষেত্রে ভেনিজুয়েলা
ভেনেজুয়েলার যে গোয়েন্দা সেক্টর সেটা সম্পূর্ণ ব্যর্থ, এবং একেবারে পাই টু পাই যে সেফ হাউসের রিহার্সাল এটা আমেরিকার একেবারে তলে তলে চলছিল, এটাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমাদের জন্য একটা লেসন আছে। আমেরিকার উপরে আমাদের ডিপেন্ড করতে হবে না, আমাদের ফরেন পলিসিকে রিসেট করতে হবে। ওরা এখন নাম বলছে জানেন, ইউএস প্রেসিডেন্ট ডাইরেক্টলি নাম বলছেন কি টু কন্টেন দ্য রাশিয়া, চায়না এন্ড ইরান। ওর মধ্যে ইন্ডিয়া উনি জেনে বুঝে ইনক্লুড করছেন না, বিকজ আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু আমাদের আশেপাশে বাংলাদেশ এন্ড পাকিস্তানে যেরকম আমেরিকান ইন্টারফেয়ার চলছে, আর আমাদের কান্ট্রিকে যেরকম 50% ট্যারিফ দিয়ে রেখেছেন আমেরিকানস আর অলওয়েজ প্রুভ টু বি ইনডিসপেন্সেবল। ওরা ট্রাস্টওয়ার্দি লোক নয়, তাই জন্য আমাদেরকে আরো শক্ত হতে হবে, আমাদেরকে আত্মনির্ভর হতে হবে, আমাদেরকে এটা আমাদেরকে জেনে রাখতে হবে কি আমরা আমেরিকার উপরে আর ডিপেন্ড করতে পারি না। ওরা এখন ভেনেজুয়েলাতে চালালো, যেখানে যেখানে ওরা দেখবে যে ওদের একটা ইকোনমিক ইন্টারেস্ট হার্ট হচ্ছে, ওখানে ওরা সামরিক একটা অপারেশন করবে। ওদের ওয়ার্ল্ড ওপিনিয়নের কোনো চিন্তা নেই। আজ পর্যন্ত আপনার জেনে আশ্চর্য হবে যে ট্রাম্প যিনি আছেন 200 এক্সিকিউটিভ অর্ডার, প্রেসিডেন্সিয়াল স্পেশাল পাওয়ার নিয়ে উনি ট্যারিফ লাগিয়েছেন, তার কোনো সিনেটের অ্যাপ্রুভাল নেই। উনি সেনেটকে মানেন না, উনি কারো লোককে বলেন না। কত সুন্দর ইলমাজ ভাই আমাদের বলে দিলেন, এত সুন্দর এক্সপ্রেশন করলেন কি হুজ রেসপন্সিবল ফর দিস, অনলি অ্যান্ড অনলি পারসন রেসপন্সিবল ফর দিস ইজ ট্রাম্প। আর ওই 5 বছর ধরে উনি তো টাইম প্ল্যানও বলে দিলেন, ফার্স্ট টেনিয়রতেই উনি চেষ্টা করেছেন। আর এই 4 বছর যে বাইডেনের ছিল ওর সময় উনি দেখেছেন কি আপনার যে ইন্টারেস্ট এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যথেষ্ট কিন্তু সতর্কতার কথা বলা হচ্ছে, কিন্তু আমার বিষয় হচ্ছে এত বড় একটা অপারেশনকে সফল করার পর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে আত্মবিশ্বাসী, সে জায়গায় তারপর একের পর এক হুঁশিয়ারি চলছে। কোন কোন দেশ এখনো পর্যন্ত তার নিশানায়? ভারতে ভেনেজুয়েলার এই অস্থিরতার আঁচ ভারত কতটা উদ্বেগে? দেখুন এটা দেখুন আমাদের উপরে তো ডিপেন্ড করবে, বিকজ আমরা রাশিয়ান অয়েল কিনছিলাম, আমাদের উপরে স্যাংশন লাগলো, আমরা কম করে দিলাম। এই ভেনেজুয়েলান অয়েল রিলায়েন্স কিনছিল আমরা। আর এই যে হাই ভিসকোসিটি যেটা আছে, এটা ক্রুড অয়েল 3টে কান্ট্রিতে আছে এরকম ক্রুড অয়েল, একটা হচ্ছে ভেনেজুয়েলা, একটা কানাডা, আর থার্ড রাশিয়া। হ্যাঁ, এরাই 3জন বিক্রি করে। আর আমেরিকান যতগুলো অয়েল ইন্ডাস্ট্রি আজকে তো সবাই খোলাখুলি বুঝতে পেরেছে যে ওদের যতগুলো অয়েল ইন্ডাস্ট্রি আছে ওটার মধ্যে এই ভেনেজুয়েলান অয়েল দরকার আছে। ওদের মধ্যে যেটা আছে আপনার সৌদি আরবিয়ার অয়েল দরকার লাগছে না, ওদের সেল অয়েল দরকার লাগছে না, তাই জন্য ওরা ওখানে গেছে। আজকে পুরো বিশ্ব এটা তাকিয়ে আছে, কেউ কমেন্ট করবে না, ওরা ভয় আছে এখন, ওদের রিয়েলি ভয়তে আছে ওরা। এটা ইকোনমিক ইন্টারেস্ট, যেটা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ইজ নাথিং বাট মেক ট্রাম্প গ্রেট অ্যাগেন, এরকম জিনিসটা আনফোল্ড হচ্ছে। আর এটা আমাদেরকে দেখতে হবে, আমাদের পাশে যারা আছে বাংলাদেশ এন্ড পাকিস্তান, ওদেরকে যেরকম আপনার আমেরিকা সাপোর্ট করেছে বিগত এক বছর থেকে, ফেব্রুয়ারি থেকে 1 বছর হতে চলেছে, ওটা আমাদের জন্য চিন্তার বিষয় আছে। আর আমাদের যে এনার্জি লাইন আছে, যেটা আমাদেরকে চিপ এনার্জি দরকার ছিল, রাশিয়া, ভেনেজুয়েলা, এরা আস্তে আস্তে করে ওরা বন্ধ করে দিচ্ছে। ইরানকে দেখুন আপনি স্যাংশনে দিয়েছে, ওটা অয়েল প্রডিউসিং। ইরান তো বারবার বলছে আমাদেরকে যে তুমি অয়েল টাকাতে তুমি বিনিময়ে আসো, আমরা মিউচুয়ালি করবো, আমাদের বিজনেস বাড়বে। তো এই ট্রাম্প যিনি আছেন, হি ইজ নো মোর ফ্রেন্ড অফ ইন্ডিয়া, হি ইজ নো মোর আওয়ার মেক ট্রাম্প ইজ ফ্রেন্ড এন্ড অল দিস থিং। ওদের নিজের ইন্টারেস্ট আর ওদের নিজের ইন্টারেস্টে যা কোনো একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, আমি দ্রুত ফিরছি আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে একটা খবর ব্রেক করছি আমরা, কারণ এই ভেনেজুয়েলার অস্থির পরিস্থিতির মধ্যে কড়া নজর রাখছে ভারত। ঠিক এই পয়েন্টেই আমরা ছিলাম, এইটি প্রেস বিবৃতি দেওয়া হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ঠিক এই প্রশ্নের উত্তরটাই আমরা কর্নেল শ্রীবাস্তবের থেকে নিচ্ছিলাম। ভেনেজুয়েলার অস্থির এই পরিস্থিতির মধ্যে ক্রমশ কড়া নজর রাখছে ভারত। খুব উদ্বেগের বিষয়, কারণ ভারতের তরফ থেকে আগেই বলা হচ্ছে যে একটা আলোচনার মাধ্যমে সব সময় একটা সমাধানের পথ খুঁজে বের করা। আমি একেবারে যাবো, আমাদের সময়টাও কমে এসেছে। কলেজ শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কলেজ শ্রীবাস্তব, আমরা এটা নিয়ে আলোচনা করছিলেন, আপনি বলছিলেন তার মধ্যে বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতি, একটা আলোচনার মাধ্যমে সমাধান কি এই মুহূর্তে আর সম্ভব? কোন জায়গায় দাঁড়িয়ে ভারতের স্ট্যান্ড কি, আপনি যেটা বলছিলেন? দেখুন, সব থেকে বড় জিনিস, ভেনেজুয়েলা মানুষগুলো কোথায় আছে? ভেনেজুয়েলা মানুষকে এটা রেজিস্ট করবে? ওরা কি গুরিলা ওয়ারফেয়ার লঞ্চ করবে, না ওরা এরকম সহ্য করে নেবে? কেন যে এরা দেখুন বাংলাদেশে $35 মিলিয়ন দিয়ে ওটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে ওরা সরিয়ে দিল। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে আজকে কেউ কথা বলছে না। সেম ভেনেজুয়েলাতে কত টাকা ওরা দিয়েছে, কত $1 বিলিয়ন দিয়েছে ওখানে আমরা জানি না। তাই জন্য ওদের অপোজিশন যেটা আছে খুবই অ্যাক্টিভ। তো ভেনেজুয়েলার মানুষকে এখন ডিসাইড করতে হবে ওরা আমেরিকা যেটা করেছে ওটা লেজিটিমেট না ইলেজিটিমেট, ওরা মানছে কি মানছে না। কিন্তু আমেরিকান ডলার নিয়ে ওই যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ঢুকে ওটা রাষ্ট্র থেকে শেষ করে দেয়, এটাই সেকেন্ড বা থার্ড এক্সাম্পল আছে। বাংলাদেশের পর দেখুন আপনি ভেনেজুয়েলা, বারবার এই তুলসী গৌহাট বলেছিলেন আমাদের পলিসি কোনো দেশের মধ্যে আমরা ঢুকবো না।
কিন্তু আজকে যে ভেনেজুয়েলাতে গতকাল হয়েছে এটা স্পষ্ট দেখিয়ে দিচ্ছে কি আমেরিকা আর নিজের কথা মানে কিছু বলছে কিছু করতে কিছু, ওর মধ্যে ডেমোক্রেসি আর এসব নয়। একটা রাজনীতিক কে ওরা বদনাম করবে, একটা সিস্টেমকে বদনাম করবে, তারপর ওখানে ধ্বংস করবে। আমাদেরকে এই জন্য প্রস্তুত থাকতে হবে, আর তাই জন্য আমরা তো এখনো একটা নিউট্রাল একটা জায়গা নিয়েছি, ওই নিউট্রাল জায়গাতে আমাদেরকে থাকতে হবে। দিস ইজ দ্য হোয়াট ইন্ডিয়া হ্যাজ টু ডু, ইন্ডিয়াকে এটাই করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে থাকার